Hello guys, welcome back. So last ভিডিওতে আমরা কথা বলছিলাম আমাদের fourth uh, fourth phase of compilation, intermediate code generation, সেই ফেজটা নিয়ে, রাইট? ওকে, সো আজকে আমরা আমাদের কম্পাইলারের লাস্ট ফেজ, লাস্ট আমাদের মানে কি বলে আমাদের কোর্সের যে স্কোপ, সেই স্কোপ অনুযায়ী লাস্ট ফেজ কোড অপটিমাইজেশন সম্বন্ধে পড়বো। ওকে, আচ্ছা, uh, this will be the last video for our syllabus. Okay, so আজকের টপিকটা comparatively easier. I think you will understand. So without further ado, let's start. আমরা শুরু করতে পারি। Okay, so কারো কি মনে আছে কিনা সেটা হচ্ছে কোড অপটিমাইজেশন কাকে বলে? আমার মনে হয় আমাদের একদম ফার্স্ট ক্লাস একটা ওভারভিউ দিছিলাম। Okay, so if you guys remember, কোড অপটিমাইজেশন হচ্ছে সেই প্রসেস যেখানে আমরা কোনো কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে অথবা কোনো হাই লেভেল কনস্ট্রাক্টকে লোয়ার লেভেল বাট এফিশিয়েন্ট প্রোগ্রামিং কোড দ্বারা রিপ্লেস করি, সেটাকে আমরা বলি হচ্ছে কোড অপটিমাইজেশন। টু বি এক্সাক্ট, কোড অপটিমাইজেশনের মানে হচ্ছে আমাদের কাছে আপাতত যেই থ্রি অ্যাড্রেস কোড আছে, থ্রি অ্যাড্রেস কোড আছে uh, after the intermediate code generation, সেই কোডটাকে আমরা আরেকটু অপটিমাইজ করে আরেকটু বেটার ভাবে রিপ্রেজেন্ট করব ইউজিং দিস কোড অপটিমাইজেশন পার্ট। অলরাইট, ওকে, ফাইন। সো এই আমরা যখনই কোড অপটিমাইজেশন করতে যাই তখন আমাদের বেশ কয়েকটা রুল ফলো করতে হয়, এবং এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা রুল। ওকে, so just check it out, check these three rules. Okay, the first one is যে আমরা আমাদের কোডের যেই মানে অথবা যেই সেমান্টিক্স বের করছিলাম কোনোভাবে কোড অপটিমাইজেশনে সেই সেমান্টিক্স চেঞ্জ করা যাবে না। সো হোয়াট ডাজ দিস মিন? দিস মিনস আমরা আমাদের কোডের মিনিংকে চেঞ্জ করতে পারবো না, রাইট? ওকে, সো কোডের মিনিংকে আমরা যদি চেঞ্জ না করি তাহলে আমাদের কোড অপটিমাইজেশন ফেজ উইল ওয়ার্ক কারেক্টলি। আমরা হয়তো আমাদের কোডটাকে ছোট করতে পারবো কিন্তু কোডের মিনিং চেঞ্জ করতে পারবো না। ওকে, সেকেন্ড থিং দ্যাট উই শুড ফলো, যে optimization should increase the overall execution speed of the program and if possible demand lesser number of resources. So আমরা optimization বলবো, প্রসেসটাকে বলবো তখনই যদি আমার টোটাল প্রোগ্রামের এক্সিকিউশন টাইম কমে যায় অথবা সে যদি লেসার অ্যামাউন্ট অফ রিসোর্স অথবা লেসার অ্যামাউন্ট অফ মেমোরি স্পেস চায়, তখন আমরা তাকে বলবো যে সেখানে কোনো একটা কোড অপটিমাইজেশন হয়েছে। অলরাইট, the third rule uh, is this is a bit important. Optimization should itself be fast and should not delay the overall compilation process. So সবাই এটা একটু খেয়াল করে দেখেন, এটা মানে হচ্ছে আমাদের টোটাল প্রোগ্রামের যে এক্সিকিউশন প্লাস অপটিমাইজেশন করার জন্য যে টাইম, সেটার সামেশন যাতে আমাদের আগের যে কম্পাইলেশন তার চাইতে কম হয়, বিকজ তার চাইতে যদি কম না হয় তাহলে ইট উড মিন যে আমি যদিও অপটিমাইজেশন করতেছি বাট সেই অপটিমাইজেশন প্রসেস ইটসেলফ ইফ ইটস এলংগেটেড, এটা যদি নিজে অনেক বড় হয় তখন কিন্তু আমার অ্যাকচুয়ালি এক্সিকিউশনটাকে তাড়াতাড়ি করার কোনো লাভ নেই। আমার অপটিমাইজেশন করতে যদি বেশি সময় চলে যায়, রাইট? সো আমার অপটিমাইজেশন শুড বি অপটিমাল, খুব বেশি অপটিমাইজেশন না, খুব ডেলিকেট আমরা কোনো চিন্তা ভাবনা হয়তো করবো না। সো যতটুকু পারি ততটুকু অপটিমাইজেশন করবো, রাইট? ওকে, সো আমার টোটাল অপটিমাইজেশন প্লাস এক্সিকিউশনের টোটাল টাইম যাতে আমার টোটাল কম্পাইলেশন টাইমের চেয়ে বেশি না হয়, এটা যাতে ডিলে না হয়। ওকে, ওকে, সো এই তিনটা রুল ফলো করে আমরা আমাদের কোড অপটিমাইজেশন সেকশনকে সাজাবো, কেমন? ওকে, সো লেটস গো অন। অপটিমাইজেশনকে আমরা বেশ কয়েক জায়গায় করতে পারি। সো কোড অপটিমাইজেশন আমরা বেশ কয়েকটা ফেজের মতো করতে পারি।
আমরা যেরকম বিভিন্ন ধরনের ফেজ পড়ছি সেরকম বিভিন্ন ফেজে করতে পারি। ওকে, সো এই কোড অপটিমাইজেশনকে আমরা সাধারণত তিনটা ফেজে করি। একটা হচ্ছে এট দ্য বিগিনিং আমরা কোড বিফোর ডুইং এনিথিং, বিফোর ডুইং দ্য লেক্সিক্যাল অ্যানালাইসিস, সেখানে আমরা ম্যানুয়াল কোনো অপটিমাইজেশন করতে পারি এক। সেকেন্ড আমরা অপটিমাইজেশন করি হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজেশন, এন্ড থার্ড আমরা আরেকটা অপটিমাইজেশন করি হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজেশন। ওকে, সো কোয়েশ্চেন থাকতেই পারে, সেটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট এবং মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজেশন আমরা কাকে বলি। ওকে, আচ্ছা, সো মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজেশন আমরা সেটাকেই বলি যেখানে মেশিনের ওভারঅল স্ট্রাকচার ডাজন্ট ম্যাটার, সেই ফেজে আমরা যে অপটিমাইজেশন করি সেটাকে আমরা বলি হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজেশন। সো খুব সহজ ভাষায় বলতে গেলে আমরা ফর এক্সাম্পল লেক্সিক্যাল অ্যানালাইসিস, মানে সোজা ভাষায় আমরা হচ্ছে সিপিইউ স্পেসিফিক কোড বাদে অন্য কোনো কোডকে যদি আমরা অপটিমাইজ করি সেটাকে আমরা বলি হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজেশন। সো এমন জিনিসগুলোকে আমরা মেশিন ইন্ডিপেন্ডেন্টলি কোড অপটিমাইজ করতে পারি যখন একটা মেশিন থেকে আমি যদি এই সোর্স কোডটা আরেক মেশিনে সরাই, সেইটাতে যাতে কোনো সমস্যা না হয়, তখন পর্যন্ত আমরা বলি এটাকে মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজেশন। সো উই ক্যান ট্রান্সফার this machine independent optimized code from one place or from one CPU to another CPU, right? Okay, so এখানে একটা ছোট্ট example আছে, just take a look. If you understand this, take some time. If you don't understand this, we will explain. Okay, take some time please. All right, so if you take a look, আমরা এই কোডে যেটা চেঞ্জ করছি সেটা হচ্ছে আমাদের হাই লেভেল কোড আছে, এটা রাইট? সো দিস ইজ আ হাই লেভেল কোড যেখানে আমরা একটা লুপ চালাচ্ছি। সেই লুপের মধ্যে দুটো লাইন আছে, খুব সিম্পল দুটো লাইন, আইটেম ইজ ইকুয়ালস টু 0 এন্ড ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু প্লাস আইটেম, ফাইন, রাইট? এবং এটা চলবে ততক্ষণ পর্যন্ত যখন পর্যন্ত ভ্যালু ইজ লেসার দেন 100। ওকে, ফাইন। সো একটু খেয়াল করে যদি দেখি সেটা হচ্ছে আমাদের এখানে একটা লাইন আছে আইটেম ইকুয়ালস টু 10। সো ডু ইউ থিঙ্ক গাইজ যে আইটেম ইকুয়ালস টু 10 প্রত্যেকবার এই লুপের মধ্যে থাকা প্রয়োজন? আইটেমের ভ্যালু কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না, রাইট? আইটেমের ভ্যালু কিন্তু অলওয়েজ 10 থাকতেছে। So what we can do, we can just replace this line, or we can just take it out of this loop and declare it only once here, right? So এখন যদি একটু চিন্তা করি, এই লাইনটা একবারই চলতেছে এবং তারপর এই ডু while লুপটা যার ভ্যালু চেঞ্জ হচ্ছে সেটা চলতেছে বেশ কয়েকবার, রাইট? এই ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু আইটেমের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, রাইট? আইটেমের ভ্যালু কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না, রাইট? আইটেমের ভ্যালু 10 হয়ে যাচ্ছে। তো মজার বিষয়, আমরা যেটা নতুন কোড পেলাম সেখানে একটা লাইন যেটা 10 বার চলার কথা ছিল, মানে অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন, যেহেতু আমরা প্রত্যেকবার যোগ করতেছি, সো প্রথমবার হয়তো বা 10, তারপর বার 20, তারপর বার 30, আপ টু 100, রাইট? সো এই লাইনটা কিন্তু এখন একবারও চলতেছে না, রাইট? বাট একবারও না চলে আমার টোটাল কোডের কিন্তু মিনিং চেঞ্জ হয় নাই, মজার বিষয়, রাইট? Okay, so this is an example of code optimization, and to be specific, machine independent code optimization. Okay, কারণ এই সোর্স কোডটা আমি যে কোনো মেশিনে চালাতে পারি, রাইট? So this is a very normal C code maybe. So এটাকে আমরা যে কোনো মেশিনে, যে কোনো আর্কিটেকচার মেশিনে ট্রান্সফার করে চালাতে পারি। So that's why we are calling this as machine independent. Okay, all right. Alright. Uh, the third phase, আমরা আরেকটা phase যেটা করতে পারি সেটা হচ্ছে machine dependent code optimization. So machine dependent code optimization is done after the target code has been generated. Okay? এটা সবাইকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে টার্গেট কোড বলতে আমরা কি বুঝি? টার্গেট কোড বলতে আমরা বুঝি হচ্ছে কোন একটা স্পেসিফিক মেশিনের আর্কিটেকচার অনুযায়ী যদি কোড জেনারেট হয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে টার্গেট কোড। যেমন ফর এক্সাম্পল, ইন্টেলের প্রসেসরের জন্য একটা স্পেসিফিক টার্গেট কোড থাকতে পারে, AMD এর প্রসেসরের জন্য একটা স্পেসিফিক কোড থাকতে পারে, এন্ড সো অন। যেমন আমাদের অ্যান্ড্রয়েডের জন্য এক ধরনের স্পেসিফিক কোড থাকতে পারে, আমাদের
iOS এর জন্য এক ধরনের স্পেসিফিক কোড থাকতে পারে এন্ড সো অন। ওকে, আচ্ছা। সো মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অটোমেশন বোঝার জন্য যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইট ইনভলভস সিপিইউ রেজিস্টার্স এন্ড মে হ্যাভ অ্যাবসলিউট ও অ্যাড্রেস রেফারেন্সেস। তো সে সিপিইউ রেজিস্টারকে ইউজ করতে পারে অথবা অ্যাবসলিউট অ্যাড্রেসকে ইউজ করতে পারে। মজার বিষয়, মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোডে কোনো সিপিইউ রেজিস্টার অথবা অ্যাবসলিউট মেমরি লোকেশন থাকে না, কোনো ভেরিয়েবল থাকতে পারে। ওকে, অলরাইট। সো যেখানে আমরা মেশিন রেজিস্টারকে যদি আমি অপটিমাইজ করতে যাই সেটাকে আমরা বলবো হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজেশন। অলরাইট, ওকে, অলরাইট। সো লেটস গো অন। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন কোড অপটিমাইজেশন টেকনিক। অলরাইট, ওকে। সো একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে কোড অপটিমাইজেশনের হাজার হাজার অনেক অগণিত টেকনিক থাকতে পারে। অলরাইট, ওকে। সো আমরা এখানে সবকিছু হয়তো এক্সপ্লোর করবো না, উই উইল জাস্ট টেক লুক অ্যাট সাম অফ দ্যাম। ওকে, আমরা কয়েকটা দেখার চেষ্টা করবো, কয়েকটাকে বোঝার চেষ্টা করবো। রাইট, ওকে। So let's move on. So the first technique that we will understand doing code optimization, এটা একটা মানে মাস্ট টেকনিক যে কোনো ধরনের কোড অটোমেশন করার আগে, সেটা হচ্ছে source code may have a number of instructions which are always executed in order. So these blocks of codes are called basic blocks of code. So আমরা সেই লাইনগুলো, একটা কোডের সেই লাইনগুলোকে নিয়ে একটা ব্লক তৈরি করব যারা সবসময় একসাথে এক্সিকিউট হয়। ওকে, we will see an example pretty soon. ওকে, বেসিক ব্লক আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের বেশ কয়েকটা রুল আছে। সো দিস আর সাম অফ দেম। সো জাস্ট টেক আ লুক, আমরা একটু পড়ি দেখি if you understand this or not. So the first rule is search header statements of all the basic blocks from where a basic block starts. So these includes আমাদের মানে যেখান থেকে আমাদের বেসিক ব্লক শুরু হতে পারে সেটা those includes one is the first statement of a program, একটা প্রোগ্রামের প্রথম স্টেটমেন্টটা, second statements that are target of any branch, either conditional or unconditional. So for example, uh, ফার্স্ট যে স্টেটমেন্ট তার কারণে সেকেন্ড কোনো স্টেটমেন্ট যদি হয়ে থাকে সেটা, ওকে। সো কোনো একটা টার্গেট ব্রাঞ্চ আনকন্ডিশনাল অথবা কন্ডিশনাল। অ্যান্ড ফাইনালি স্টেটমেন্টস দ্যাট ফলো এনি ব্রাঞ্চ স্টেটমেন্ট। সো আমরা যে ব্রাঞ্চগুলোকে পাইছি সেই ব্রাঞ্চ গুলা নতুন নতুন বেসিক ব্লক তৈরি করবে, নতুন নতুন বেসিক ব্লকের ফার্স্ট স্টেটমেন্ট তৈরি করবে। অলরাইট, আচ্ছা। বেসিক ব্লকের মধ্যে আর কি থাকবে? হেডার স্টেটমেন্টস and the statements following form a basic block. And thirdly, a basic block does not contain any header statement of any other basic block. So এই লাইনটার অর্থ হচ্ছে একটা বেসিক ব্লক আরেকটা বেসিক ব্লকের সাথে কখনো ইন্টারফারেন্স করবে না, তারা কমপ্লিটলি আলাদা এন্টিটি হিসেবে থাকবে। ওকে, উই উইল সি দিস ইন আ মোমেন্ট। ওকে, সো আমরা একটা এক্সাম্পলে চলে আসি, বেসিক ব্লকের এক্সাম্পলে। সো অন দ্য লেফট হ্যান্ড সাইড we have our source code. Okay, so this is a pretty simple uh, three address code, অথবা খুবই pretty simple একটা C code, right? So don't get into finding meaning from here. এটা হয়তো খুব একটা meaningful কোনো কোড না, but just to show you an example to find out basic blocks from here. Okay, so basic block এর basic আইডিয়াটা হচ্ছে আমাদের এই সোর্স কোডের মধ্যে যেই লাইনগুলা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে তারা একটা ব্লককে তৈরি করবে। ওকে, সো ফর এক্সাম্পল হোয়াট এভার হ্যাপেন্স ডাব্লিউ ইকুয়ালস টু জিরো, এই লাইনটা যদি এক্সিকিউট হয় তারপরের লাইনটা এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এই লাইনটা কিন্তু এক্সিকিউট হবেই, তাই না? ডাব্লিউ ইকুয়ালস টু এক্স জিরো এক্সিকিউট হওয়ার পরেই, রাইট? ওকে, সো দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, দিস লাইন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য এক্সিকিউশন অফ ডাব্লিউ ইকুয়ালস টু জিরো, রাইট? ওকে, সো দে উইল ফর্ম ওয়ান বেসিক ব্লক। ওকে, সো লেটস কন্টিনিউ। আমাদের পরের যে লাইনটা y ইকুয়ালস টু জিরো, এই লাইনটা কি কোনো ইফ কন্ডিশন অথবা কারো কিছুর উপর ডিপেন্ড করতেছে? না, বাট ইট ডিপেন্ডস যে আমার উপরের লাইনটা কি এক্সিকিউট হয়েছে কিনা। সো এটা যদি এক্সিকিউট হয় সঙ্গে সঙ্গে y ইকুয়ালস টু জিরো লাইনটা কিন্তু এক্সিকিউট হচ্ছে, রাইট? সো দিস থ্রি লাইনস উইল ডেফিনেটলি ফর্ম ওয়ান বেসিক ব্লক। আচ্ছা, এখন চিন্তা করে দেখি যে আমাদের ইফ কন্ডিশনটার উপর দুইটা জিনিস ডিপেন্ড করে। সো এটা যদি ট্রু হয় তাহলে এই লাইনগুলো চলবে। মজার বিষয়, এটা যদি ফলস হয় তাহলে কি এই লাইনগুলো চলবে না, দে আর নট নাও কনসিকুয়েন্ট এনিমোর, রাইট? সো তারা পর পর আর হচ্ছে না।
সো এটা যদি ফলস হয়, মজার বিষয় খালি এই লাইনগুলো চলবে, রাইট? ওকে, so now we get some idea of a basic block, right? So basic block আমরা সেই লাইন অফ কোড গুলোকে বলি যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে অথবা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিকিউট হয়, পর পর এক্সিকিউট হয়। সো একটু চিন্তা করে দেখি, w equals to 0 এই লাইনটা ডেফিনেটলি এক্সিকিউট হবে, x equals to x plus y এই লাইনটা ডেফিনেটলি এক্সিকিউট হবে ইন্ডিপেন্ডেন্টলি, y equals to 0 এই লাইনটা ডেফিনেটলি এক্সিকিউট হবে। একটু চিন্তা করে সবাই দেখি, সেটা হচ্ছে এই কন্ডিশনটাও কিন্তু ডেফিনেটলি whatever happens the program or the compiler will check for this line, right? এই লাইনটা যদি ট্রু হয় তাহলে একটা জিনিস হবে, যদি ফলস হয় তাহলে আরেকটা জিনিস হবে, রাইট? বাট এই লাইনটা কিন্তু ডেফিনেটলি এক্সিকিউট হবে, ডেফিনেটলি এই ইফ কন্ডিশনটা কিন্তু এক্সিকিউট হবে, রাইট? ওকে, সো দ্যাটস ওয়াই উই আর আইডেন্টিফাইং আওয়ার ব্লক 1 অর ইন শর্ট B1, আমরা B1 বলতেছি সেই ব্লকটাকে যেখানে w equals to 0 আছে, x equals to x plus y আছে, y equals to 0 আছে, and if x is greater than z আছে, রাইট? তো মজার বিষয় এই পুরো ব্লকটা একটার পর একটা কিন্তু এক্সিকিউট হচ্ছে, তাই না? কোনটার মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই এবং দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, রাইট? রাইট, ওকে। সো একটু চিন্তা করে দেখেন, আমাদের এই ফাইনাল যে ইফ কন্ডিশনটা আমরা পাইলাম এখানে, এই যে ইফ কন্ডিশনটা, এই ইফ কন্ডিশনটার উপর ডিপেন্ড করতেছে যে এটা যদি ট্রু হয় তাহলে আমি কোথাও এক জায়গায় যাবো, তাহলে আদারওয়াইজ আমি অন্য কোনো এক জায়গায় যাবো, রাইট? ওকে, সো তার আগে আমরা জাস্ট হচ্ছে বেসিক ব্লক গুলাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। ওকে, সো দিস ইজ ওয়ান বেসিক ব্লক। সো এটা যদি ট্রু হয় তাহলে আমি এই লাইনে যাচ্ছি, তাই না? এবং মজার বিষয় এখানে কিন্তু আপনার দিস ওয়ান এন্ড দিস ওয়ান দে আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? ওকে, আবার একটু ছোট সমস্যা সেটা হচ্ছে এখানে আবার যে একটা কন্ডিশনাল ব্যাপার আছে, এটা যদি ট্রু হয় তাহলে এই দুটো রান করবে, এটা যদি ফলস হয় তাহলে এই দুটো রান করবে, রাইট? তো তার মানে এরা এবং এরা, this one and this one, these are two different blocks, right? Okay, so আমরা B2 এর মধ্যে দেখেন, আমরা ব্লক 2 এর মধ্যে আমরা y equals to x, x plus plus কে রাখছি, right? এবং otherwise B3 এর মধ্যে y equals to z, z plus plus কে রাখছি, right? Okay, and finally w equals to x plus z which constitutes another block, right? যে আমরা যদি ট্রু হয় তাহলে এই ব্লকটার পরে এটা এক্সিকিউট হবে, যদি ফলস হয় তাহলে এই ব্লকটার পরে এটা এক্সিকিউট হবে, রাইট? ওকে, আচ্ছা একটু চিন্তা করে দেখি, এটা হচ্ছে আমাদের ইফ কন্ডিশনটা ব্লকের কোডের মধ্যে আছে, বাট আপনাদের কোয়েশ্চেন থাকতেই পারে এলস কেন নাই? এলস কিন্তু এখানে নাই, রাইট? সো একটু যদি চিন্তা করে দেখি, সো এই এলস এর কি অ্যাকচুয়ালি কোনো কম্পিউটেশন পার্ট আছে কিনা, or is this just a level of a code? So for example, is this only telling me যে এটা যদি ফলস হয় তাহলে আমার কোথায় যাওয়া দরকার, এখানে যাওয়া দরকার, তাই না? এলস এর কিন্তু কোনো কম্পিউটেশন পার্ট নাই, রাইট? এখানে কিন্তু কোনো ভ্যালু ক্যালকুলেট হচ্ছে না, খালি এলস লাইনটার কথা বলতেছি, এখানে কিন্তু কোনো ভ্যালু ক্যালকুলেট হচ্ছে না, রাইট? So that's why this does not constitute our blocks. Okay, blocks only have meaningful code. All right. Okay. So now probably we understand what a basic block is. A basic block is uh, a combination or a collection of independent codes that are not dependent on each other. Okay? All right. So let's move on. আমাদের সেকেন্ড যে মাস্ট কোড অপটিমাইজেশন টেকনিক, সেটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ। কন্ট্রোল ফ্লো গ্রাফ খুব সোজা একটা জিনিস। কন্ট্রোল ফ্লো গ্রাফের আইডিয়া হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ ডিকটেট করে যে আমি কখন এক ব্লক থেকে আরেক ব্লকে যাব, কোন ট্রুথ ভ্যালুর জন্য এক ব্লক থেকে আরেক ব্লকে যাব। তো সবাই একটু চিন্তা করে দেখেন যে আমাদের যে আগের এক্সাম্পল, চারটা এক্সাম্পল আছে, চারটা ব্লক আছে, রাইট? B1, B2, B3 and B4. So control graph is nothing, just একটা ইন্ডিকেশন যে এই ব্লকটা যদি ট্রু হয়, এই ব্লকটার ট্রুথ ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমি কোন ব্লকে যাব, আর কোন ব্লকের ট্রুথ ভ্যালু যদি ফলস হয় তাহলে আমি কোন ব্লকে যাব, রাইট? সো আমি কোন ব্লক থেকে কোন ব্লকে মুভ করতে পারি সেটাই আমরা রিপ্রেজেন্ট করি ইউজিং আ গ্রাফ কল্ড কন্ট্রোল ফ্লো গ্রাফ। অলরাইট, ওকে। So basic blocks and their execution can be represented through transitional states using control flow graphs. It can be used to optimize code by locating dead loops or blocks. Okay, আচ্ছা আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে আমরা আন্ডারস্ট্যান্ড। সো এখানে চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে আমরা B1, আমাদের এই ব্লক 1 এটা যদি ট্রু হয় তাহলে what will happen?
সো এটা ট্রু হওয়া মানে হচ্ছে দিস ইফ কন্ডিশন ইজ ট্রু। ইফ দিস ইফ কন্ডিশন ইজ ট্রু তাহলে হচ্ছে এই লাইনটা অথবা এই ব্লকটা বি টু ব্লক যেটা সেটা এক্সিকিউট হবে, রাইট? সো আমি যদি বি ওয়ান যদি ট্রু হয় তাহলে আই এম গোয়িং টু বি টু, রাইট? ওকে, সো বি ওয়ান যদি ফলস হয় তাহলে ওয়ার এম আই গোয়িং? আই এম গোয়িং টু বি থ্রি। আচ্ছা, একটু চিন্তা করে দেখি, বি টু যদি ট্রু হয় অথবা বি টু যদি ফলস হয়, তো একটু চিন্তা করে যদি দেখি তাহলে বি টু যদি ট্রুও হয় তাহলেও আমি কোথায় যাচ্ছি? ডাব্লিউ ইকুয়ালস টু এক্স প্লাস জেড। বি টু যদি ফলসও হয় ফর সাম রিজন, এটা ধরেন ফলস, যদি ফলসও হয় তাহলে আমি কোথায় যাচ্ছি? ডাব্লিউ ইকুয়ালস টু এক্স প্লাস জেড না, রাইট? সো দিস ডাজন্ট ম্যাটার অ্যাট অল। সো তার মানে হচ্ছে বি টু এর কিন্তু দেখেন কোনো ট্রুথ ভ্যালু নেই, রাইট? সো এটা ট্রু হইলেও যা, ফলস হইলেও তা। আচ্ছা, সেম গোজ ফর দিস ওয়ান। সো এই লাইনটা আমি এক্সিকিউট করতে পারি অথবা না পারি, ওয়্যার উইল আই গো? আই উইল গো টু ডাব্লিউ টু এক্স প্লাস জেড, রাইট? সো এখানেও দেখেন, এখানেও কোনো ট্রুথ ভ্যালু নাই, রাইট? সো এখানে কোনো ট্রু ফলস ভ্যালু নাই। ওকে, so I think now you understand what a control flow graph is. A control flow graph is just an indication যে আমি কোন ব্লক থেকে কোন ব্লকে যাইতে পারি for which truth value, right? Okay. So let's continue. আমরা এখন এক ধরনের টেকনিক শিখবো which is loop optimization technique. So আমরা আমাদের কোডের মধ্যে প্রচুর লুপস ইউজ করি, রাইট? লটস অফ লুপস, অনেক লুপই আমরা ইউজ করে থাকি, যেমন ফর লুপস, while loops, or do while loops and so on. Okay, সো আমরা এখন কয়েকটা সাব টেকনিক শিখবো যেটা দিয়ে আমরা একটা লুপকে অপটিমাইজ করতে পারি। ওকে, সো ওয়ান্স ইউ সি দ্য এক্সাম্পল ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস ইজ প্রিটি ইজি। ওকে, আচ্ছা, সো লেটস স্টার্ট। দ্য ফার্স্ট থিং ইজ ইনভ্যারিয়েন্ট কোড অথবা লুপ ইনভ্যারিয়েন্ট কোড মোশন। ওকে, সো আমাদেরকে আগে বুঝতে হবে যে ইনভ্যারিয়েন্ট কোড বলতে আমরা কি বুঝি। ইনভ্যারিয়েন্ট কোড আমরা সেই কোডগুলোকে বলি which does not change, which does not vary. Okay, আচ্ছা, so invariant code motion অথবা loop invariant code motion আমরা সেই কোড গুলাকে বলি যেগুলো একটা লুপের মধ্যে কখনোই চেঞ্জ হয় না। তো একটু চিন্তা করে দেখেন, একটা লুপের মধ্যে যদি কোনো ভেরিয়েবলের ভ্যালু কখনোই চেঞ্জ না হয়, we can very easily remove that part from the loop, right? কারণ লুপের উপর সে ডিপেন্ডেন্ট না। ওকে, so আমরা একটা এক্সাম্পল দেখি, don't need to worry about this definitions too much. Okay, so আমরা একটা এক্সাম্পল দেখি, we'll understand. So এখানে এক্সাম্পল দেখি, খুব সিম্পল, এটা ক্রিটিক্যাল মাইন্ডে চিন্তা করার বিষয় নেই, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল কোড। অলরাইট, ওকে, সো এখানে দেখেন একটা লাইন b equals to x plus y। সো একটু চিন্তা করে দেখেন, এই লাইনটার ভ্যালু আমার এই লুপটা যতবারই চলুক না কেন, আমার এই লুপটা যতবারই চলুক না কেন, will it change? Will this value change? b এর ভ্যালু কি কখনো চেঞ্জ হবে কিনা? একটু চিন্তা করে দেখেন, b এর ভ্যালু আমরা ক্যালকুলেট করছি ফ্রম x and y, রাইট? বাট আমার লুপের মধ্যে x আর y এর ভ্যালু কোথাওই চেঞ্জ হচ্ছে না, রাইট? সো দ্যাট মিন্স b এর ভ্যালু কোথাও চেঞ্জ হচ্ছে না। ওকে, সো দ্যাট মিন্স দিস লাইন ইজ অ্যাকচুয়ালি ইনভ্যারিয়েন্ট কোড or a loop invariant code, right? Okay, so আমরা এই ধরনের কোড যদি পাই, আমরা একটা মজার কাজ করতে পারি, সেটা হচ্ছে এই লাইনটাকে আমরা লুপের বাইরে নিয়ে আসতে পারি। এই দেখেন আমরা এখানে লুপের বাইরে নিয়ে আসছি। সো মজার বিষয়, লুপের বাইরে নিয়ে এসে আমাদের লাভটা কি হয়েছে? সো এই লাইনটা লুপের মধ্যে প্রত্যেকবার একই ভ্যালু ক্যালকুলেট করতেছিল, রাইট? সো নাও দিস ইজ, ইট ইজ ডুইং দ্য সেম থিং বাট আউটসাইড দ্য লুপ। সো আমার লুপটা যদি ধরেন 100 বার চলে, এই লাইনটা আগে 100 বার ক্যালকুলেট হচ্ছিল, বাট নাও ইটস জাস্ট কম্পাইলিং ওয়ান টাইম, রাইট? বাট মজার বিষয়, আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমার কোনো মিনিং কিন্তু কোথাও চেঞ্জ হচ্ছে না, right? Okay, so this is called invariant code motion or loop invariant code motion. Okay, আমাদের কোড কম্পারেটিভলি আরেকটু ইফেক্টিভ হইছে, আর একটু কম রিসোর্স তার লাগতেছে, রাইট গাইস? ওকে, সো লেটস মুভ অন দ্য নেক্সট সাব টেকনিক। আমরা এখন সব করে দেখতে হচ্ছে লুপ অপটিমাইজেশনের জন্য টেকনিক। আচ্ছা, সেকেন্ড একটা উপায় হচ্ছে ইন্ডাকশন ভেরিয়েবল অ্যানালাইসিস। ওকে, সো আমরা 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 কি কেউ জানি কিনা, অর ডু উই রিমেম্বার দিস, আমরা আমাদের মাইক্রোপ্রসেসর নলেজ থেকে অথবা হচ্ছে মেবি কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার অথবা ডিএলডি কোর্স থেকে আমরা হয়তোবা এরকম কিছু একটা জিনিস জানি, সেটা হচ্ছে একটু যদি চিন্তা করে দেখি, ডু ইউ থিঙ্ক একটা কম্পিউটার মাল্টিপ্লিকেশন করতে পারে অর নট? অথবা মাল্টিপ্লিকেশন সে কিভাবে করে, আমরা জানি কিনা জানি না। সো একটা মজার ইনফরমেশন দিই, সেটা হচ্ছে
a computer does not know how to do multiplication. তো সে মজার যে কাজটা করে সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, সে যদি I multiplied by 4 পায়, ধরেন এই কোডে I multiplied by 4 পাইছে, so this means it will add I with I itself for 4 times. So 4 বারের জন্য সে I এর সাথে I কে যোগ করবে, right? Okay, so this is how a compiler actually multiplies things, right? Okay, so এখান থেকে যদি একটু আমরা আইডিয়া করার চেষ্টা করি, so you will see, for example, এই লুপটা চলবে অ্যারাউন্ড 10 বার, রাইট? এই লুপটা চলবে অ্যারাউন্ড 10 বার। তো মজার বিষয় হচ্ছে এখানে এই 10টা মাল্টিপ্লিকেশন আছে, এই 10টা মাল্টিপ্লিকেশন প্রত্যেকটার জন্য অ্যাডিশন হচ্ছে কয়টা? 4টা করে, রাইট? সো 10 4-এ 40টা অ্যাডিশন হচ্ছে কিন্তু, রাইট গাইস? ওকে, সো মজার বিষয় হচ্ছে এই ধরনের কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে আমরা চাইলেই কোন একটা ইন্ডাকশন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করে, ইন্ডাকশন ভেরিয়েবল বলতে আমরা টেম্পোরারি ভেরিয়েবল বোঝাচ্ছি, যে যেমন আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে T1 T2 ইউজ করছিলাম না, ওকে? সো ওরকম কোনো একটা টেম্পোরারি ভেরিয়েবল আমরা যদি ইন্ট্রোডিউস করে আমাদের এই কমপ্লেক্স অথবা কস্টলি কোনো অপারেশনকে আমরা যদি ইজিয়ার কোনো অপারেশন ট্রান্সফর্ম করে ফেলতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডাকশন ভেরিয়েবল অ্যানালাইসিস। সো একটু চিন্তা করে দেখেন, আমার এখানে I মাল্টিপ্লাইড বাই 4 করতেছি, রাইট? I এর ভ্যালু শুরু হচ্ছে 1 দিয়ে, ওকে? সো প্রথমবার যদি চিন্তা করি, প্রথমবার I এর ভ্যালু হচ্ছে 4, তারপরের বার I প্লাস প্লাস হচ্ছে, I এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, I ইজ ডেফিনেটলি লেসার দ্যান 10, সো পরের বার Y এর ভ্যালু হয়ে যাচ্ছে 8, তারপরের বার 12, তারপরের বার 16, তারপরের বার কত 20, তারপর বার 24, তারপরের বার 28, তারপরের বার 32, তারপরের বার 36, এবং সেখানেই শেষ, রাইট? সো দ্য ভ্যালু continues from 4 continues from 4 up to 36, ওকে? বাট চিন্তা করে দেখেন, মাঝখানে মাল্টিপ্লিকেশন থাকার কারণে যেটা আমরা নর্মালি 1 into 4 equals to 4 বলে দিচ্ছি, অথবা 2 into 4 equals to 8 বলে দিচ্ছি, এটা কম্পিউটার কিন্তু এখানে সেই জিনিসটাকেই 4 বার যোগ করছে, মানে হচ্ছে 2 into 4 না করে সে 2 কে 4 বার যোগ করছে, 2 plus 2 plus 2 plus 2, রাইট? ওকে, সো সেই জিনিসটাই দেখেন আমরা অপটিমাইজেশন করব বাই ইন্ট্রোডিউসিং a new variable, or in other terms called a induction variable, okay? সো একটু খেয়াল করে দেখেন, আমরা আমাদের কন্ডিশনটাকে একটু চেঞ্জ করছি, I equals to 1 একটা টেম্পোরারি ভেরিয়েবল অথবা একটা ইন্ডাকশন ভেরিয়েবল আমরা ইউজ করছি, t equals to 4, এবং একটা কন্ডিশন দিছি t is less than 40, ওকে? t is less than 40, এবং প্রত্যেকবার y এর ভ্যালু তে অ্যাসাইন করছি t এর ভ্যালু, এবং t এর ভ্যালু আপডেট করছি মজার বিষয় 4 করে, t এর ভ্যালু আপডেট করছি মজার বিষয় 4 করে। একটু চিন্তা করে বলেন এখানে কয়টা অপারেশন হচ্ছে? মজার বিষয় একটা, রাইট? আচ্ছা, আমরা একটু ভ্যালু ওয়াইজ চিন্তা করি। সো প্রথমবার t এর ভ্যালু 4, সো y এর ভ্যালু 4, আগে যেরকম ছিল y এর ভ্যালু 4, ওকে? সো এর পরের বার কি হচ্ছে, t এর ভ্যালু কত দিয়ে আপডেট হচ্ছে? 4 plus 4 equals to 8, right? So y এর ভ্যালু becomes 8 because second বার y এর ভ্যালু 8 ছিল। বাট মজার বিষয় এখানে y এর ভ্যালু 8 সে ক্যালকুলেট করছে কিভাবে? একটা যোগ করে, বাট এখানে কি করে? মাল্টিপ্লাই বাই 4 করে, তার মানে হচ্ছে 4 বার যোগ করে। সো আমরা 4 বারের যোগটাকে একবার যোগ দিয়ে রিপ্লেস করে ফেলছি বাই ইন্ট্রোডিউসিং a new variable called an induction variable, right? Right, guys? Okay. So this is the use of an induction variable. মজার বিষয়, আমার প্রোগ্রামের কিন্তু কোনো ফুল মিনিং কিন্তু চেঞ্জ হয় নাই, রাইট? আমাদের প্রোগ্রামের মিনিং চেঞ্জ হয় না, আমরা জাস্ট নতুন একটা ভেরিয়েবলকে ইন্ট্রোডিউস করছি। So that's why we call this as induction variable analysis. Okay, so there we have an optimal code যেখানে এই লুপটা 10 বারের কারণে এই মাল্টিপ্লিকেশনটা was generating uh, 40 additions। এখানে আমাদের কিন্তু জিনিস হচ্ছে একই, রাইট? একটা করে এডিশনই হচ্ছে, রাইট? ওকে, so let's move on. In the third uh, sub technique, we can do something like strength reduction, okay? So strength reduction এর অর্থ হচ্ছে আমরা যদি কোনো অ্যারিথমেটিক অপারেশনকে কোনো লজিক অপারেশন দিয়ে রিপ্লেস করতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেংথ রিডাকশন।
So I think you guys are familiar with uh, শিফট অপারেশনস রাইট, লেফট শিফট অথবা রাইট শিফট। সো লেফট শিফট মানে হচ্ছে আমাদের পুরা যত এলিমেন্ট আছে সবগুলোকে এক ঘর লেফটে শিফট করা, মানে হচ্ছে এক ঘর বামে সরায় নেওয়া। আর রাইট শিফট মানে হচ্ছে সবকিছু এক ঘর ডাইনে সরায় নেওয়া। ওকে, সো আমরা একটা মজার জিনিস করতে পারি। I want you guys to try this at home, and if you don't understand, then we will try to solve it. So x multiplied by 2 অথবা x multiplied by 4 মানে যে কোনো অপারেশন যদি সেটা 2 এর পাওয়ারে হয়ে থাকে, তাহলে সেই ভেরিয়েবলের বাইনারি যে ইকুইভ্যালেন্ট আছে তাকে তার ইন্ডেক্সের সমপরিমাণ লেফট শিফট করলেই আমরা সেই ভ্যালুটাকে পাবো। মানে হচ্ছে x multiplied by 2 is actually x shifted, left shifted by one position, right? Okay. So আরেকটা মজার জিনিস, again try it yourself, সেটা হচ্ছে x multiplied by 4, as I am multiplying x with 2 square, so that's why আমি যদি x এর বাইনারিকে 2 ঘর লেফট শিফট করি, মজার বিষয়, তাহলেই আমরা x multiplied by 4 পেয়ে যাব। Okay? Uh, so try it at home. Let's see if you understand this or not. যদি না পারেন, then we will see examples. Okay? Alright. So the question is যে আমার এখানে মানে সুবিধাটা কি হইলো? So মজার বিষয় হচ্ছে x multiplied by 2, again microprocessor কিন্তু multiplication করতে পারে না, right? So what will it do? It will add x itself with 2 times, right? আবার x multiplied by 4 মানে হচ্ছে x কে সে যোগ করবে কয়বার? 4 বার। Okay? Whereas left shift is just one operation, right? One bit operation, তাই না? Okay. So মজার বিষয় হচ্ছে x multiplied by 4 এর ক্ষেত্রে আমরা অপারেশন করা লাগছে হচ্ছে 4টা যোগ, whereas এইখানে আমার অপারেশন করা লাগছে মাত্র এক বিট, right? One bit, I have to shift just one bit. Sorry, not one bit, actually 2 bits. Okay, actually 2 bits, right? Okay, so and so on. একটু চিন্তা করে দেখেন, এটা যদি আরো হায়ার হয়, for example 8 হয়, for example 16 হয়, for example 32 হয়। Okay, so একটু মানে মজার বিষয় হচ্ছে this is true for power of 2's. Okay, all right, so I am giving this to you as a task to find out যেটা কেন খালি 2 এর জন্য কাজ করছে, অন্য কোনো কিছুর জন্য কাজ করে কি না। alright, okay, so let's move on. এরপর একটা যদি চিন্তা করি, সেটা হচ্ছে লুপ অপটিমাইজেশন টেকনিকের লাস্ট সাব টেকনিক, which is called loop fusion. Okay, so আমরা ডেফিনেশনের মধ্যে এত কিছু যাব না, আমরা জাস্ট একটু আইডিয়া, এক্সাম্পল থেকে আইডিয়া নিব। সেটা হচ্ছে আহ, আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলটা যেটা বলে সেটা হচ্ছে if there are multiple loops which are of the same dimension, which are of the same dimension and are not dependent on each other, then we can fuse them or make them into one loop. Okay, so একটু চিন্তা করে দেখেন, এই লুপটা চলছে কতবার? 1 থেকে n বারের জন্য, রাইট? ফাইন, ওকে। আবার এই লুপটা চলছে কতবার? 1 থেকে n বারের জন্য, তাই না? ওকে, so this one goes up to n times, this one goes up to n times, right? So total twice n times. Okay, so একটু চিন্তা করে দেখেন, এটার কোনো কোড তারা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না, রাইট? So what can we do? We can actually construct only one loop and add or merge the two lines of code or two blocks of code together, right? So we can calculate both blocks together. So মজার বিষয়, আমার লাভটা কি হয়েছে? So দেখেন, এই লুপটা চলতেছিল হচ্ছে আমার টোটাল n times, this was an n times। মজার বিষয়, এই লুপটা এখন চলছে কতবার? n times, right? Make sense? Okay, so this is one kind of optimization যেখানে আমরা দুইটা অথবা ততোধিক লুপকে একসাথে ফিউশন করি। বাট রিমেম্বার, সেটা হচ্ছে আমরা দুইটা লুপকে ফিউশন করতে পারি তখনই যখন if there is
no interdependency among themselves. একটা কোড যদি আরেকটা কোডের ওপর ডিপেন্ড না করে তাহলে, এবং তাদের ডিমেনশন বলতে যে কতক্ষণের জন্য চলতেছে সেটা যদি সমান হয়। অলরাইট? ওকে, okay, so let's move on. The fourth technique of loop optimization is called constant propagation. So constant propagation এর idea হচ্ছে, if the value of a variable is a constant, যদি কোনো value কোনো variable এর value কোনো specific constant থাকে, তাহলে সেই variable কে সেই constant value দিয়ে replace করে দেওয়াই better. So variable value যদি change না হয়, for example আমি যদি change না হয় কখনো, in that case আমরা সেই ভেরিয়েবল এর ভ্যালুকে তার কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করলে আমাদের জন্য ভালো। কেন? বিকজ ইন দ্যাট কেস উই ডোন্ট নিড টু মেক আ মেমোরি ফেচ অপারেশন। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে উইল আন্ডারস্ট্যান্ড। সো ফর এক্সাম্পল হিয়ার ইজ আওয়ার হাই লেভেল কোড n ইকুয়ালস টু 10, c ইকুয়ালস টু 2। আমরা দুইটা ভেরিয়েবলকে ধরে রাখছি, তার দুইটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, n এর ভ্যালু 10 কনস্ট্যান্ট, c এর ভ্যালু 2 কনস্ট্যান্ট। So now we are running a loop for I equals to 1, I is lesser than n, I plus plus, s equals to c plus s. সেটা যদি চিন্তা করে দেখি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকবার n এর ভ্যালুকে চেক করার জন্য একটা মেমোরি অপারেশন করতে হচ্ছে, রাইট? সো n এর ভ্যালুকে ফেচ করতে হচ্ছে, দেন কনসিডার করতে হচ্ছে যে অ্যাকচুয়ালি n এর ভ্যালু i এর চেয়ে, সরি i কি n এর চেয়ে ছোট কিনা। যদি হয় তাহলে হচ্ছে উই আর ডুইং সামথিং। ওকে, সো মজার বিষয়, আমাদের অপটিমাইজড করে আমরা একটা মজার কাজ করলাম। I equals to 1, I is lesser than 10, I plus plus। সো একটু চিন্তা করে দেখেন, n এর ভ্যালু কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না, রাইট? n এর ভ্যালু ইজ অলওয়েজ 10। সো এখন আমি যদি n এর ভ্যালু 10 এর জায়গায়, সরি n যে ভেরিয়েবলটাকে আমরা ইউজ করছিলাম তার জায়গায় আমি যদি 10 কে ইউজ করি ডিরেক্ট, দ্য কনস্ট্যান্ট ভ্যালুকে ইউজ করি ডিরেক্ট, তাহলে কি আমার মেমোরি ফেচটা করা লাগতেছে কিনা? n এর ভ্যালুকে কিন্তু আমার চেক করার প্রয়োজন নাই, রাইট? প্রত্যেকবার আমি কিন্তু এখানে ডিরেক্টলি ভ্যালু পেয়ে যাচ্ছি 10। মেক সেন্স? সো আমার প্রত্যেকবার যে মেমোরি অপারেশনটা করা লাগছিল সেটা থেকে আমরা বেঁচে যাচ্ছি। ওকে, so this is called constant propagation. Same, we apply the same technique for C2, right? So মজার বিষয়, S এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, right? But C এর ভ্যালু কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না, right? So that's why we replaced the value of variable C with the constant value, which is 2, right? But যেহেতু S এর ভ্যালু প্রত্যেকবার 2 plus S হচ্ছে, 2 plus S হচ্ছে, নিজে আপডেট হচ্ছে, so that's why S এর ভ্যালুকে কিন্তু আমরা কোনো কনস্ট্যান্ট দিয়ে আপডেট করতে পারতেছি না। সো যে ভেরিয়েবলের ভ্যালুগুলো কখনো চেঞ্জ হয় না, তার ভ্যালুকে কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেওয়াই ভালো। দিস প্রসেস ইজ কল্ড কনস্ট্যান্ট প্রপাগেশন। অলরাইট, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট টেকনিক। সো নেক্সট টেকনিক ইজ কনস্ট্যান্ট ফোল্ডিং। কনস্ট্যান্ট ফোল্ডিং এর আইডিয়া হচ্ছে, যদি কোনো স্টেটমেন্টে, এগেইন দিস ইজ আ বিট ডিফারেন্ট, যদি কোনো স্টেটমেন্টের ভ্যালু কম্পাইলেশনের সময় একবারে ক্যালকুলেট করা সম্ভব হয়, এক পাসে ক্যালকুলেট করা সম্ভব হয়, then we will fold it or we will calculate it in compilation type. For example, আমার কাছে সাপোজ একটা গ্লোবাল ভেরিয়েবল আছে m equals to 10, pretty fine. So আমার কোডের মধ্যে আছে x equals to twice m। একটু চিন্তা করে যদি দেখি, x equals to twice m, এইটা কিন্তু আমি একবারেই ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারছি, রাইট? মজার বিষয়, আমার এই মাল্টিপ্লিকেশন কিছু করার প্রয়োজন নাই, রাইট? বিকজ আমি জানি m এর ভ্যালু কত, রাইট? We don't need to actually execute it. So when we are actually seeing it, আমরা যখন হচ্ছে যে সেমান্টিক্স বের করতেছি, তখনই কিন্তু আমরা এটার ভ্যালু বের করে ফেলতে পারি, রাইট? সো এই আমার x এর ভ্যালু কত হবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। কিভাবে ক্যালকুলেট করে ফেলতে পারি? যেহেতু x equal to 2 multiplied by m, যেহেতু m এর ভ্যালু কনস্ট্যান্ট which is 10, so that's why x equals to 2 multiplied by 10. সো আমি যদি পুরো এক্সপ্রেশনের ভ্যালু কনস্ট্যান্ট টাইমে, কম্পাইলেশন টাইমে ক্যালকুলেট করে ফেলতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট ফোল্ডিং। সো একটু চিন্তা করে দেখি যে constant propagation এবং constant folding is almost similar, একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে constant propagation এ আমরা একটা ভেরিয়েবলের কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করি, আর constant folding এ আমরা একটা এক্সপ্রেশনের ভ্যালু ক্যালকুলেট করি, রাইট? যদি সেটা কনস্ট্যান্ট হয়। মেক সেন্স? ওকে, সো লেটস মুভ অন। The next technique is called algebraic simplification. So algebraic simplification, আমরা algebra সম্বন্ধে জানি, right? So যে
plus y plus z equals to something, right? Okay. So একটু চিন্তা করে দেখেন আমরা অ্যালজেব্রা যখন করছি তখন আমরা অনেক ধরনের সিম্পলিফিকেশন করছি না, যে মিডল ফ্যাক্টর সিম্পলিফিকেশন আর সো অন, রাইট? ওকে, তো সেই সেম আইডিয়া দিয়ে কনস্ট্যান্ট ফোল্ডিং, কাইন্ড অফ আইডিয়া অফ কনস্ট্যান্ট ফোল্ডিং। সো আমরা যদি কোনো এক্সপ্রেশনের অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করতে পারি, ভ্যালু ক্যালকুলেশন না বাট অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করতে পারি, তাহলে সেটা করা বেটার। ইন দ্যাট কেস আমরা কোনো একটা অপারেশন থেকে বেঁচে যাচ্ছি। ফর এক্সাম্পল, x প্লাস জিরো, হোয়াট ডাজ দিস মিন? আমাদের কি অ্যাকচুয়ালি জিরো যোগ করার কোনো প্রয়োজন আছে কিনা? অ্যাকচুয়ালি নাই, রাইট? সো জিরো উই উইল অ্যাড নাথিং টু ইট। সো আমরা খালি প্রসেসরে একটা সাইকেল নষ্ট করার কোনো দরকার নেই। সো উই ক্যান জাস্ট output or we can just calculate x, right? Same goes for x multiplied by 1. আমার কিন্তু ফিজিক্যালি 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করার কোনো দরকারই নেই, right? Because x multiplied by 1 is x. এবং এই যে সিম্পলিফিকেশনটা করতেছে, this is called an algebraic simplification. So algebraic rule অনুযায়ী আমরা যদি কোনো টার্মকে সিম্পলিফাই করি, সেটাকে আমরা বলতে হচ্ছে algebraic simplification. This is an example of constant folding or a type of constant folding. আচ্ছা, একটু কমপ্লেক্স একটা এক্সাম্পল চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে y multiplied by 1 plus 0 divided by 1 which is equal to y, right? So this is called algebraic simplification. Alright, so let's move on. The seventh technique is যদি একই ভ্যালুর মাল্টিপল কপি থাকে, যদি একই ভ্যালুর মাল্টিপল কপি থাকে, then we should use only one of it. Then we should use only one of it. So একটু যদি চিন্তা করে দেখি, আমাদের কাছে সাপোজ একটা কোড আছে x equals to y and f equals to x multiplied by f of x. So একটু চিন্তা করে দেখি কোডে অ্যাকচুয়ালি আমরা কি করছি। আমরা প্রথমে x এর মধ্যে y এর ভ্যালুকে অ্যাসাইন করতেছি, রাইট? সো which means x এবং y তার ভ্যালু কিন্তু সেম, রাইট? ওকে, সেকেন্ডলি আমরা s ভেরিয়েবলের মধ্যে x এর ভ্যালু দিয়ে একটা ফাংশন এবং তার ভ্যালুকে মাল্টিপ্লাই করে একটা ভ্যালু ক্যালকুলেট করছি, রাইট, s এর মধ্যে। আচ্ছা, সো একটু চিন্তা করে দেখেন, কুড উই হ্যাভ ডান দিস আ বিট এফিশিয়েন্টলি? মজার বিষয়, x আর y দে আর দ্য সেম থিং, রাইট? সো আমার কোডে যেখানে যেখানে x আছে তাকে কিন্তু আমি y দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি, রাইট? তাই না? যেহেতু x ইকুয়ালস টু y, বুঝতে পারছি? তো যেখানেই আমার কাছে x আছে তাকেই কিন্তু আমি y দিয়ে রিপ্লেস করে ফেলতে পারছি। ইন দ্যাট কেস আমার এই x ইকুয়ালস টু y লাইনটা কিন্তু আর প্রয়োজন নেই, রাইট? ওকে, সো দেখেন আমরা আমাদের অপটিমাইজ কোডে আমরা সেই কাজটাই করছি। s ইকুয়ালস টু y মাল্টিপ্লাইড বাই f অফ y। সো একটু চিন্তা করে বলেন, আমার এখানে ভ্যালুটা কি চেঞ্জ হবে নাকি হবে না, নাকি এখানে যা ছিল সেটাই থাকবে, রাইট? মজার বিষয়, এইখানে যে ভ্যালু ক্যালকুলেট হচ্ছিল এখানেও সেম থাকবে, জাস্ট উই হ্যাভ ওয়ান লেসার কপি অফ দ্য ভেরিয়েবল, রাইট? ওয়ান লেসার কপি অফ দ্য ভ্যালু। সো এক্স আর ওয়াই সেম ভ্যালুকে ইন্ডিকেট করতেছিল, সেখানে আমার কাছে এখন খালি ওয়াই আছে, এক্স আর নাই, রাইট গাইস? মেক সেন্স? ওকে, সো দিস ইজ কল্ড কপি প্রপাগেশন। ওকে, আচ্ছা, eighth technique is called common subexpression elimination. Common subexpression elimination হচ্ছে this is kind of like a idea of a DAG, okay? So আমরা যদি কখনো একটা এক্সপ্রেশনের ভ্যালু অলরেডি ক্যালকুলেট করে থাকি, we can reuse that value. We can reuse that value to calculate other sub-expressions. So আমরা একটু এক্সাম্পল দেখি, you will understand. So for example, এখানে আমরা একটা কাজ করতেছি, a equals to b plus c, right? So b plus c যোগ করে আমি যা পাচ্ছি সেটা আমি এর মধ্যে অ্যাসাইন করছি, রাইট? ওকে, আচ্ছা, এবার আবার c এর মধ্যে অ্যাসাইন করছি b plus c কে, এন্ড ফাইনালি d এর মধ্যে অ্যাসাইন করছি b plus c plus a কে, রাইট? সো মজার বিষয়, আমরা b plus c কে যেহেতু একবার ক্যালকুলেট করছি, তো আমরা একটা মজার কাজ করতে পারি, এই এডিশনটা আমরা সেকেন্ড বার আর করার দরকার নাই। আমরা কি করতে পারি, c equals to a অ্যাসাইন করতে পারি। সো একটু চিন্তা করে দেখি যে হাউ ইজ দিস ওয়ার্কিং। সো আমরা এর মধ্যে কিন্তু অলরেডি b plus c কে ক্যালকুলেট করে ফেলছি আগের লাইনে, রাইট? ওকে, সো c এর মধ্যে কি আবার আমার b plus c করার প্রয়োজন আছে? ইন্টারেস্টিংলি না, উই ক্যান জাস্ট অ্যাসাইন দ্য ভ্যালু অফ a হিয়ার, রাইট? সো এটা হচ্ছে ওই যে অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করতেছি, আবার প্লাস হচ্ছে কাইন্ড অফ আ কনস্ট্যান্ট প্রপাগেশন, এটাকে একসাথে মিলায় আমরা হচ্ছে একটা কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন করতেছি, রাইট? ওকে, আচ্ছা,
সো সেই আইডিয়া থেকে আপনাদের মনে হতে পারে যে ডি ইকুয়ালস টু বি প্লাস সি প্লাস এ যেটা, সেটাকে আমরা ডি ইকুয়ালস টু এ প্লাস এ কেন লিখলাম না, কেন এখানে বি প্লাস সি প্লাস এ রাখলাম? এটা একটু চিন্তার বিষয়। একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমরা এখানে এই বি প্লাস সি কে রিপ্লেস করে ফেলতে পারতেছি বিকজ বি প্লাস সি ইজ নট ইয়েট আপডেটেড, রাইট? এর ভ্যালুতে যে বি প্লাস সি ছিল সেই ভ্যালুটাই আমরা এখানে ক্যালকুলেট করতেছি, সি ইকুয়ালস টু এর মধ্যে ক্যালকুলেট করতেছি, মানে সি এর মধ্যে বি প্লাস সি ক্যালকুলেট হচ্ছে। বাট একটু চিন্তা করে দেখেন, এই বি প্লাস সিটা এখন আমরা অ্যাসাইন করতেছি কাকে? সি কে, রাইট? সো দ্যাট মিনস দিস বি প্লাস সি অ্যান্ড দিস বি প্লাস সি আর দ্য সেম। মজার বিষয় না, কারণ এই বি প্লাস সিটাকে আমরা অ্যাসাইন করে ফেলতেছি কোথায়? সি এর মধ্যে, রাইট? সো এখানে যে বি প্লাস সিটা ছিল সেই বি প্লাস সিটা কিন্তু পরের লাইনের এই বি প্লাস সিতে এসে চেঞ্জ হয়ে গেছে, right? So that's why we cannot replace this b plus c with an a, right? So be careful about this. I think you will understand. Okay? So this is called common subexpression elimination. আমরা যদি কখনো একটা এক্সপ্রেশনের ভ্যালুকে অলরেডি ক্যালকুলেট করে থাকি, সেটাকে ফার্দার সেকেন্ড বার ক্যালকুলেট করার প্রয়োজন নাই। Alright. So let's move on. Ninth idea or ninth technique is called unreachable code elimination. So আমরা একটু চিন্তা করে দেখি, আমরা যখন আহ ইয়া তৈরি করছি, আপনার কি বলে, কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম তৈরি করছি। সো ইফ ইউ থিঙ্ক আ বিট ক্লোজার, কন্ট্রোল ফ্লো ডায়াগ্রামে যদি এমন কোনো ব্লক থাকে, যদি এমন কোনো ব্লক থাকে যেটাকে আমরা কখনো রিচ করতে পারছি না, মানে হচ্ছে ওই ব্লকে কোনো ইনকামিং নোড নাই, দ্যাট মিনস দ্যাট কোড ইজ আনরিচেবল, মানে ওই কোডে আমরা কখনো পৌঁছাতে পারবো না যদি কখনো ইনকামিং নোড না থাকে। ওকে? So I would encourage you to look at the book to find out examples. যদি না বুঝি, no problem, we will discuss further examples here. Okay? আচ্ছা, so unreachable code elimination আমরা করতে পারি হচ্ছে আমাদের control flow graph identification থেকে after constant propagation or folding, right? So এমন কোনো ব্লক যদি থাকে যেটা কখনোই রিচেবল হবে না, সেই কোডকে আমরা ডিরেক্ট আমাদের কোড থেকে উঠাই দিতে পারি, ওকে, রিপ্লেস করে ফেলতে পারি, রিমুভ করে ফেলতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে আনরিচেবল কোড এলিমিনেশন। অলরাইট, সো দ্য লাস্ট টেকনিক ইজ কল্ড ডেড কোড এলিমিনেশন। ওকে, ডেড কোড দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে ইনএফেক্টিভ স্টেটমেন্টস অথবা সেকেন্ড হচ্ছে ডেড ভেরিয়েবলস। ওকে, আচ্ছা, ইনএফেক্টিভ স্টেটমেন্ট আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। ইনএফেক্টিভ স্টেটমেন্ট কি? ইনএফেক্টিভ স্টেটমেন্ট হচ্ছে সেই লাইন অফ কোড যার অ্যাকচুয়ালি কোনো ইফেক্ট পরবর্তী লাইন অফ কোডে, মানে তার ঠিক পরের লাইন অফ কোডেই থাকছে না। ওকে, সো ফর এক্সাম্পল আমরা এখানে সাপোজ একটা কাজ করছি, x equals to y plus 1, y equals to 5, and finally we are again initializing x with 2 multiplied by z. ওকে, সো একটু যদি চিন্তা করে দেখি, এই x equals to y plus 1 এর কি অ্যাকচুয়ালি কোনো কাজ আছে কিনা, এই ভ্যালুকে আমরা কোথাও ইউজ করতেছি কিনা, রাইট? উই আর নট ইউজিং ইট এনিওয়্যার, তাই না? সো মজার বিষয়, আমরা যদি আমার কোড থেকে এই লাইনটাকে সরাই ফেলি, উইল দ্য মিনিং অফ দ্য কোড চেঞ্জ? মজার বিষয় না, রাইট? বিকজ এক্স এর ভ্যালু তো সেকেন্ড টাইম আরেকটা নতুন ভ্যারিয়েবল দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছেই, এক্স ইকুয়াল টু মাল্টিপ্লাইড বাই জেড হচ্ছেই, রাইট? সো দিস ওয়াই প্লাস ওয়ান অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার অ্যাট অল, রাইট? ওকে, সো দিস লাইন অফ কোড ইজ ইনএফেক্টিভ স্টেটমেন্ট, তাই না? সো ইনএফেক্টিভ স্টেটমেন্ট যদি থাকে, সেটাকে আমরা ডেড কোড বলি, সেই ডেড কোডকে আমরা খুব সহজেই ইলিমিনেট করে ফেলতে পারি, রাইট, সরাই ফেলতে পারি। ওকে, সো দিস ইজ ওয়ান ওয়ে অফ ডেড কোড এলিমিনেশন। আরেকটা ওয়ে হচ্ছে আমাদের কাছে যদি কোনো ডেড ভেরিয়েবল থাকে, ডেড ভেরিয়েবল বলতে হচ্ছে এমন কোনো ভেরিয়েবল যেটা কখনো ইউজ হয় নাই, ওকে, যাকে আমরা ইনিশিয়ালাইজ করছি অথবা অ্যাসাইন করছি কিন্তু কখনো ইউজ করি নাই, কোনো ভ্যালু আপডেট হয় নাই, সেগুলোকে আমরা বলি হচ্ছে ডেড ভেরিয়েবল। সেই ভেরিয়েবল গুলোকে আমরা সরাই ফেলতে পারি। ওকে, আচ্ছা, বাট রিমেম্বার, এটা হচ্ছে ডেড ভেরিয়েবল আইডেন্টিফাই করার জন্য আমার দরকার যেটা, সেটা হচ্ছে যে ওই কন্ট্রোল ফ্লো গ্রাফ এবং ডেটা ফ্লো অ্যানালাইসিস করে তারপর আমাকে আইডেন্টিফাই করতে হয় যে দিস ভেরিয়েবল ইজ ডেড অর দিস স্টেটমেন্ট ইজ ইনএফেক্টিভ or this block is unreachable, and then we can eliminate them. Okay, all right. So guys, মজার বিষয় হচ্ছে these are the 10 most popular techniques for code optimization. Okay, so আমরা আমাদের কোড অপটিমাইজেশন টেকনিকের মধ্যে এই 10টা কমন টেকনিকই শিখবো। ওকে, but remember there are thousands more, there can be thousands more, there can be a lot of combinations of code optimization.
Okay. All right. So I think you have understood this one. So with this, congratulations আমাদের compiler subject syllabus এখানেই শেষ হচ্ছে. Right? I hope you understand this one. And if you have any confusion, you can always contact me. All right. So I hope you will uh, revise on this topic and let's see what happens. Okay. So stay safe, everyone. Thank you guys. Thank you for watching.